5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ জানালো অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই বিকল্প পদ্ধতি আবিষ্কার করছে, মন্তব্য আমির খসরুর। এবং গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে 2 দোকান, কেউ হতাহত হয়নি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জুলাই ঘোষণাপত্র আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এই বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, 5 আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে। মাহফুজ আলম আরও বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 5 আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই চলছে। তারপরও যদিও দেশকে কেউ অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত 2টি দোকান। 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 10টায় শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিটকে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। সকাল 10টা, প্রতিদিনের মতো জমে উঠেছিল গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। কিন্তু হঠাৎ করে মার্কেটের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট টানা 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে 2টি দোকান। আর সেই সাথে ভস্মীভূত হয় কোটি টাকার বেশি মূল্যের মোবাইল অ্যাক্সেসরিজ। সর্বস্ব হারিয়ে চোখে মুখে হতাশার ছাপ দোকান মালিকদের। 5 তলার প্রতিটি দোকানই ছিল গোডাউন, যেখানে মজুদ ছিল মোবাইল ও আনুষঙ্গিক সামগ্রী। ফায়ার সার্ভিস আসার পরে 30-35 মিনিটের মধ্যে তারা কাজ শুরু করেছে, কিন্তু তার মধ্যে আমাদের অনেকগুলো গোডাউন, অর্থাৎ 3-4টা গোডাউন পুড়ে অনেকটাই পুড়ে গেছে। এই ভবনটিকে প্রায় 3-4 মাস আগেই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। এখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এবং এক্ষেত্রে ছিল বড় রকমের গাফলতি। 1তলা 2তলা 3তলা 4তলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে, ব্রিদিং অ্যাবার্ডার্স পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে। 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি, এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অপূরণীয়। এমন ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে বলছেন সচেতন মহল।
ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়ার বাইরে গিয়ে দেশের পরিবর্তন আনতে চায় তারাই আগামী দিনের গণতন্ত্র এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে আয়োজিত এক স্মরণ সভায় এই কথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে গেছে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সহ তার স্বজনেরা। মান্নান চাচা যে স্বপ্ন নিয়ে দেখেছিলেন বাংলাদেশের, যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, সেই স্বপ্নটাই যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আজকে আমরা অন্তর্বর্তী সরকার পেয়েছি, এদেশে অন্তর্বর্তী সরকার। এটা নিয়ে কিন্তু তিনি 2004 সালে লিখেছিলেন যে অন্তর্বর্তী সরকার বনাম তত্ত্বাবধায়ক সরকার। এখন পর্যন্ত আমার মেয়ের গলায় একটা কাটা দাগ আছে, ওরা এসে গুলি করলো, কাজ এসে আমার মেয়ের গলায় লাগলো। আমি আর যাই হোক হাসিনাকে কোনোদিনও ভুলবো না। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা সংসদীয় গণতন্ত্র বোঝে না তারাই নতুন নতুন আবিষ্কারে লিপ্ত রয়েছে। ঐক্যমত্যের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নেই, সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। সংসদ প্লেনারি সেশন আছে, সংসদের সংসদীয় কমিটিগুলো আছে এবং সব কমিটির মধ্যে চেক এন্ড ব্যালেন্স আছে। জানান, বিপ্লবের পরে যারা দ্রুত গণতন্ত্রের দিকে ফিরে যেতে পেরেছে তারাই উন্নতি করেছে, তা না হলে পিছিয়ে যেতে হবে। সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হলে সেটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে যেটা আছে সেটাকে আপনাকে মেনে নিয়ে করতে হবে। এর বাইরে অন্য কোনো ফরেন বডি এনে এটার উপর আপনি নিয়ন্ত্রণ আনতে চাইলে গণতন্ত্র কাজ করবে না, তখন আবার আরেকটা গোষ্ঠী সেখানে শক্তিশালী হয়ে যাবে। উল্লেখ করেন, শেখ হাসিনা সংসদীয় প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে 39 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান রয়েছে। সকাল 6:45 দেশটির সামরিক বিমান C-17 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশিরা। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে 61 বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন 39 জন বাংলাদেশি। এর আগে বিভিন্ন সময়ে আরও 118 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। এবার থাকছে আমাদের জুলাই। 2024 সালের 2 আগস্ট দিনটি ছিল শুক্রবার। মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাকে এদিন সারা দেশে বিক্ষোভ, মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে। থমথমে এই পরিস্থিতির মধ্যেই বিরতিহীন আন্দোলনে উত্তাল হয় সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে জড়ো হয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বাতেন বিপ্লব রিপোর্ট করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির পক্ষে কণ্ঠ মিলিয়ে 2 আগস্ট উত্তাল হয় গোটা দেশ। দিনটি শুক্রবার হলেও প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সিলেট, বগুড়া, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রংপুর থেকে উঠে আসা স্লোগানে প্রকম্পিত হয় সারা দেশের প্রতিটি আনাচে কানাচে। কেঁপে ওঠে অত্যাচারীর মসনদ। শেষে মিছিল থেকে উঠে আসে শেখ হাসিনার পদত্যাগের দাবি। বৃষ্টি উপেক্ষা করে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে স্লোগানে রাজপথ দখলে নেয় রাজুক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। এদিন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে আসে লাখ লাখ শিক্ষার্থী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে।
রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্বল্প খরচে আধুনিক চিকিৎসার অঙ্গীকার নিয়ে নতুন করে যাত্রা শুরু করল নন্দীপাড়া জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড। আজ রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া বাজার ব্রিজ এলাকায় এই হাসপাতালটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ তারিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, 25 শয্যার এই হাসপাতালে আধুনিক মানের যন্ত্রপাতি দিয়ে সকল ধরনের পরীক্ষা করা হবে। এছাড়া রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, ফার্মেসি, অ্যাম্বুলেন্স ও সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা। কম খরচে দেশের স্বনামধন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা সেবা প্রদান করাই মূল লক্ষ্য বলে জানান হাসপাতালটির চেয়ারম্যান। আমাদের এই প্রতিষ্ঠান শুধু আমাদের না, এটা আপনাদের প্রতিষ্ঠান। আমরা স্বচ্ছতার ভিত্তিতে এখানে সেবা দিব। আশা করি আপনারা সবাই এখানে সেবা নিতে আসবেন এবং এসে আমাদের প্রতিষ্ঠানকে ধন্য করবেন। এবার সারা বাংলার খবর। খুলনায় আলাদা ঘটনায় ছুরিকাঘাতে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সোনাডাঙ্গায় ও আজ ভোরে দিঘলিয়া উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 9টার দিকে 3 জন যুবক সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর নামের এক ঠিকাদারকে বাড়িতে প্রবেশ করে। পরে তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টগর পেশায় একজন রঙের ঠিকাদার ছিলেন। অন্যদিকে আজ ভোর আনুমানিক 5:30টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকায় আল আমিন শিকদার নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আল আমিনের স্ত্রীর পূর্বের স্বামী মোহাম্মদ আসাদুল এই হত্যাকাণ্ড করেছে বলে জানা যায়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ষা মৌসুম শুরু হবার সাথে সাথেই শুরু হয়েছে নৌকা তৈরি ও বেচাকেনা। এছাড়া অনেকেই মেরামত করে চলাচলের উপযোগী করছেন পুরনো নৌকাগুলো। নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান খান ডলারের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিচন। হাতুড়ি বাটালের ঠুকঠুকানিতে মুখর টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা। বর্ষাকাল শুরু হওয়ায় নদী খাল বিলে আসতে শুরু করেছে নতুন পানি। চরাঞ্চলের নিচু এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা এই নৌকা। তাই তো নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের দেলদুয়ারের কারিগররা। দূর দূরান্ত থেকে প্রতিদিন ক্রেতারা আসছেন নৌকা তৈরির কারখানায়, দরদাম করে কিনে নিচ্ছেন পছন্দের নৌকা। পানি থাকলে বেশি বেচা হয়, পানি কম থাকলে একটু কম বেচা। আজকে হাট বার দিকে হাটে যাই দিয়ে নৌকা পাই কিনা। পানি আসলে পরে যেমন এই নৌকার একটু দরকার হয়, এই জন্য আর কি আগেই কিনা রাখতেছি। আর নৌকার দাম মোটামুটি এখন তারা সাধ্যের মধ্যে আছে। আগের মতো পানি না থাকায় নৌকার প্রচলন কমে গেছে অনেকটাই। তাই এই পেশা ধরে রাখতে সহযোগিতার আহ্বান সচেতন মহলের। নদীতে পানি না আসলে, বৃষ্টি না হলে মিস্ত্রিদের কাজ আর হাতে খুব একটা কাজ নাই। প্রত্যেক শ্রমিকই মোটামুটি অর্ধাহারে কাজ করতেছে। 6 দিনের 3 দিন কাজ করে, 3 দিন বসে থাকে, এই অবস্থা চলতেছে। যান্ত্রিক সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে কাঠের তৈরি নৌকা। ঐতিহ্যবাহী এই নৌকাকে ধরে রাখতে সহযোগিতার দাবি কারিগরদের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। হাদিল্যান্ড ডেভেলপার্স লিমিটেডের গ্রাহক শুভানুধ্যায়ীদের নিয়ে ফল উৎসব আয়োজন করেছে হাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাদিল্যান্ড ডেভেলপার্স লিমিটেড এবং হাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক রাশেদ হাদি। একই সাথে উপস্থিত ছিলেন হাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান বিনাথ পক্স। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক ও এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোবারক হোসেন দেওয়ান, প্রজেক্ট ডিরেক্টর নাজিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাদি গ্রুপ তার কথা রক্ষা করবে, এর সাথে যারা জড়িত থাকবে। আমি আজকে যেমন একটা সুন্দর অনুষ্ঠানের ভেতর দিয়ে
একটা পর্বের যাত্রা মনে হয় শুরু হতে যাচ্ছে। এই পর্বটা যেভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবং অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্কের ভেতর দিয়ে শুরু হলো, আনন্দ চিত্তে, উল্লাসের ভেতর দিয়ে, উচ্ছ্বাসের ভেতর দিয়ে, এই উল্লাস আনন্দ উচ্ছ্বাস যেন একেবারে শেষ পর্যন্ত থাকে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ ওয়াটার রিউজ অ্যান্ড ইমপ্রুভড ওয়েস্টার ওয়াটার ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেশন সাইট উদ্বোধন করা হয়েছে। সকালে ফতুল্লার কায়েমপুর এলাকায় ফকির নিটওয়ার লিমিটেড অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রাইমার্ক ফকির নিটওয়ার লিমিটেড এবং বিশ্ব ব্যাংকের ওয়াটার রিসোর্সেস গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নতুন এই প্রকল্পের মূল লক্ষ্য হল ভূগর্ভস্থ স্বচ্ছ পানির ব্যবহার 30% কমিয়ে আনা। প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশনের পরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান, ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান। অন্য ইউজুয়াল পানি তো আমার এখানে এই একটা প্রজেক্ট, এবং আমি রেন ওয়াটার বৃষ্টির পানিও রাখার জন্য আরেকটা প্রজেক্ট আমার অলরেডি আছে। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জানালো অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই বিকল্প পদ্ধতি আবিষ্কার করছে, মন্তব্য আমির খসরু। এবং গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে 2 দোকান, কেউ হতাহত হয়নি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।